প্রিয় দর্শক, এশিয়া পোস্টের নিয়মিত আয়োজন আলাপনে আপনাদের স্বাগতম। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে রয়েছেন বর্তমানে সংসদের বিরোধী দলীয় জোটের অন্যতম শরিক দল বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান, যিনি দেশের গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে 5 বার কারাবরণ করেছেন। তার সঙ্গে আমরা আলোচনা করব দেশের রাজনীতি গণতান্ত্রিক উত্তরণে সরকারি দলের ভূমিকা ও বিরোধী দলের ফাংশন এবং সদ্য ঘোষিত বাজেট নিয়ে। ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান, এশিয়া পোস্টের আলাপনে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ এবং আপনার দর্শকদেরকে ধন্যবাদ। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া, ঐতিহ্যবাহী একটি রাজনৈতিক দলের চেয়ারম্যান হিসেবে আপনি দীর্ঘ সময় দায়িত্ব পালন করছেন। আলোচনার শুরুতেই রাজনীতির সাথে আপনার সম্পৃক্ততা এবং পথ চলার গল্পটা জানতে চাই। ধন্যবাদ। আমি ছাত্র রাজনীতি থেকেই এই রাজনীতির সাথে যুক্ত। আমি যখন পঞ্চম শ্রেণীতে লেখাপড়া করি তখনই আমি আমার পারিবারিক ঐতিহ্যের অংশ হিসাবেই রাজনীতিতে আসা। প্রথমে আমি বিপ্লবী ছাত্র মৈত্রী থেকে রাজনৈতিকভাবে যুক্ত হয়েছি, পরবর্তীতে ডানধারার সাথে আসার সুযোগ হয়েছে। আমার রাজনীতির মেইন জায়গাটাই ছিল যে নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর যেটা আকাঙ্ক্ষা থেকেই আমার রাজনীতিতে আসা, এবং সেই ছাত্র রাজনীতি থেকে শুরু করে আমাদের পারিবারিকভাবে একদিকে ছিল ইসলামী ধারার রাজনীতি, আর একদিকে আমরা বাম রাজনীতি করতাম। তো পরবর্তীতে যখন দেখতে পারলাম যে বাম রাজনীতির যেই কথা এবং কাজের সাথে তাদের যে অমিলটা, এবং জাতীয় ধারার যেই করণীয়, মুক্তিযুদ্ধ, এগুলো নিয়ে বিভিন্নভাবে তারা এমনভাবে উপস্থাপন করে যার ভিতরে অনেক ফারাক রয়েছে, কথা এবং কাজের সাথে বিভিন্ন ফারাকের কারণে একটা পর্যায়ে ডান ধারাতেই আসার সুযোগ হয়েছে। এবং সেখান থেকে আমি সর্বদলীয় ছাত্র ঐক্য এবং বাংলাদেশ ছাত্র শক্তির সভাপতি ছিলাম, এবং 2000 সাল থেকে লেবার পার্টির সাথে যুক্ত, এবং লেবার পার্টির সেই 2000 সাল থেকেই আজকে পর্যন্ত লেবার পার্টির সাথেই আছি। আপনার পরিবারে কে কে রাজনীতি করতো? আমার পরিবার রাজনৈতিক সচেতন পরিবার। আমার আব্বা একজন শিক্ষক থাকার কারণে তিনি সরাসরি রাজনীতি করতেন না, তবে আমার মামা থেকে শুরু করে আমার আত্মীয় স্বজন অনেকেই রাজনীতির সাথে যুক্ত ছিল। তাদের সাথে বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন কর্মসূচিতে যাওয়া আসার মধ্য থেকেই আমার মধ্যে রাজনৈতিক যে একটা সচেতনতা, দেশত্ববোধ এবং মানুষের প্রতি যে মানুষের পাশে দাঁড়ানোর যে আকাঙ্ক্ষা, এখান থেকেই শুরু হয়েছে। ভাইয়া, দীর্ঘ 20 বছরের মতো সময় বিএনপির শরিক দল হিসেবে বাংলাদেশ লেবার পার্টিকে আন্দোলন সংগ্রাম করতে দেখা গেছে। বেগম খালেদা জিয়া সহ বিএনপির শীর্ষ নেতৃত্বকে আমরা দেখেছি যে আপনাদের বিভিন্ন অনুষ্ঠানে তারা এসেছেন, অংশ নিয়েছেন, বক্তব্য দিয়েছেন। তো গেল বছরের শেষের দিকে কেন বিএনপির সঙ্গে আপনাদের সম্পর্ক ইতি ঘটে? ধন্যবাদ। বিএনপির সাথে 2006 সাল থেকে আমার নেতৃত্বেই বেগম খালেদা জিয়ার একটি আমন্ত্রণে আমরা গুলশান অফিসে গিয়েছিলাম। তখন সরকারের ক্ষমতা হস্তান্তর করেনি জোট সরকার। তো বেগম খালেদা জিয়া আমাদেরকে তৎকালীন সময়ে আওয়ামী লীগের বিভিন্ন ষড়যন্ত্র এবং চক্রান্ত, নির্বাচন নিয়ে যে বিভিন্ন ধরনের একটা অনিশ্চয়তা, এই বিষয়গুলোকে আমাদের সামনে তুলে ধরলেন, এবং আমরা যারা সরকারের বাইরে যেই রাজনৈতিক দলগুলো সক্রিয় এবং ফ্যাসিবাদ বিরোধী চিন্তাধারার যে রাজনৈতিক দলগুলো সক্রিয় আছি, আমাদের সবাইকে দেশ বাঁচানোর জন্য, মানুষ বাঁচানোর জন্য তিনি আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন। আপনি একবারে সরকারের শেষ মুহূর্তে, তখন বেগম খালেদা জিয়া সরকার ক্ষমতা হস্তান্তর করবে, আমরা সেই সময় তাদের সাথে যুক্ত হয়েছি। সেই থেকে শুরু করে এরপরে অন-11 আসলো। অন-11-এর পরে আবার বেগম খালেদা জিয়া ছাড়া পাওয়ার পরে আমরা আবার সংগঠিত হয়ে আমরা কাজ করেছি। সেই থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত দীর্ঘ 20 বছর, এর ভিতরে অনেক হরতাল, অবরোধ, বিভিন্ন কর্মসূচি এবং শত শত প্রোগ্রামে বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে থাকার, এবং আমাদেরও 2015, 16, 17 প্রত্যেকটা ইফতার মাহফিলে বেগম খালেদা জিয়া এসেছেন, এবং অনেক কর্মসূচি, কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকার সুযোগ হয়েছে। আমি এর ভিতরে যুবলীগের সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছি, এবং আমার পুরো পিঠ সব সাদা ওই নৃশংস বর্বরতার কারণে। আমি 5 বার গ্রেপ্তার হয়েছি, এবং আমাদের লেবার পার্টির শত শত নেতাকর্মীরা বিভিন্নভাবে তারা গ্রেপ্তার হয়েছে, মিথ্যা এবং হয়রানিমূলক হামলার শিকার হয়েছে। আমাদের মেইন যে স্টিমটা ছিল যে আমরা আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে চাই, আমরা একটা দুর্নীতি, দুঃশাসন
একটা প্রতিহিংসা মুক্ত একটা বাংলাদেশ আমরা গড়তে চাই। কিন্তু আমাদের এই যে পুরো 20 বছরের ভিতরে তো আমাদের সুযোগ হয়নি, বিএনপির রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সুযোগ হয়নি, নির্বাচনে অংশ নিয়েও তারা সরকার গঠনের সুযোগ হয়নি। 5ই আগস্ট যখন গণ অভ্যুত্থান হলো, গণ অভ্যুত্থান হওয়ার পরে যেই দলটি দীর্ঘ দিন যাবৎ নির্যাতিত নিপীড়িত ছিল, এলাকাতে থাকতে পারতো না, এলাকার নিজেদের বাবা মায়ের আত্মীয় স্বজনের জানাজায় অংশ নিতে পারতো না, সেই দলের নেতাকর্মীরা প্রত্যেকটা এলাকাতে তারা দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি থেকে শুরু করে বিভিন্ন অপকর্মের সাথে এই বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা যুক্ত হয়ে গিয়েছে, যেটা আমাদেরকে সবচেয়ে বেশি আমাদেরকে আঘাত করেছে। আমরা তো মানুষের মুক্তির জন্য, মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য, বেগম খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আমরা তো এই জবরদখলের রাজনীতির জন্য আমরা আন্দোলন সংগ্রাম করি নাই। আমাদের সেই আকাঙ্ক্ষার জায়গাটা, যেই দলটি 17টা বছর নির্যাতিত নিপীড়িত ছিল, সেই দলটি 17 মাসে জগদ্দল পাথরের মতো মানুষের কাঁধের উপরে চেপে বসেছে। তো সেই জায়গা থেকে মনে করেছি যে এই বিএনপিকে দিয়ে জনগণের যেই আকাঙ্ক্ষা, জনগণের যেই কাঙ্ক্ষিত পরিবর্তন, সেই পরিবর্তন সম্ভব নয়। এজন্য বিএনপি জোট থেকে আমরা সরে দাঁড়িয়েছি। আসলে বিএনপির কাছে আপনারা দীর্ঘদিনের সেই জোট সঙ্গী হিসেবে আপনারা কেন আসলে অপ্রয়োজনীয় বা মানে অপাংতেও বলা ঠিক হবে না, কেন হঠাৎ করে আপনাদেরকে অদরকারি মনে করলো? দেখুন, বিএনপি যখনই এমন একটা শক্তির উপরে যখন ভর করেছে, যখন দীর্ঘ 26 বছরের জোট শরিক জামাত ইসলামী, যেই জামাতের সমর্থনের কারণে 1991 সালে বেগম খালেদা জিয়া সরকার গঠন করার সুযোগ পেয়েছিল, তখন যদি জামাত আওয়ামী লীগের সমর্থন করত, তাহলে আওয়ামী লীগ সরকার গঠন করত। তো ঠিক একইভাবে 2001 সালে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আবার জোট সরকার গঠন করলো। দীর্ঘ 2006 সাল থেকে শুরু করে দীর্ঘ পথ পরিক্রমায় হামলা, মামলা, নির্যাতন, নিপীড়ন, আয়নাগর, গুম, খুন, সমস্ত কিছু, এমনকি জামাত ইসলামীর যে নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে মিথ্যা এবং অপবাদ দিয়ে, বিচারের নামে অবিচার করা হয়েছে, আইনি হত্যা বলবো আমি তাকে, জুডিশিয়াল মার্ডার, জুডিশিয়াল কিলিং বলে যাকে। তো এই নেতাদের ফাঁসি হয়েছে শুধুমাত্র বিএনপির সাথে জোটে থাকার কারণে, জামাতের নেতাদের। কারণ এই লোকগুলো তো নিরপরাধ। এই লোকগুলোর জন্য দীর্ঘ 40 বছরে কোথাও একটা জিডি হয়নি। যাদের নামে মানবতা বিরোধী অপরাধ বা যুদ্ধ অপরাধের কথা বলে, মানবতা বিরোধী অপরাধের নামে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, কাদের মোল্লা, কামারুজ্জামান, মীর কাসেম আলী, এইদেরকে যে ফাঁসি দেওয়া হলো, এদেরকে ফাঁসি দেওয়া হয়েছে নির্মম রাজনৈতিক কারণে, প্রতিহিংসার জায়গা থেকে। তারা যদি বিএনপির জোটে না থাকতো, তাহলে তাদের বিচার হতো না, তাদের ফাঁসি হতো না। আমি চ্যালেঞ্জ করে বলছি, আওয়ামী লীগ শুধুমাত্র জামাত বিএনপি জোটে থাকার কারণে এটা করেছে। তো এখন সেই জামাতকে তারা জোট থেকে বের করে দিল, শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার একটা নিশ্চয়তা পেয়েছে। হয়তো দেশি বিদেশি কোনো শক্তি তাদের উপরে চেপে বসেছে, যেটা আজকে প্রমাণ হচ্ছে। আপনি দেখেছেন যে তখন তারা কি করলো, 18 দলীয় জোট থেকে 19 দল, 20 দল, আমরা তখন 20 দলীয় জোট। তখন 20 দলীয় জোটের 18 সালের নির্বাচনের পরে তখন তারা জোটকে অকার্যকর করলো বিএনপি। জামাতকে তারা সাথে নিয়ে কাজ করবে না, এই কারণে তারা কোনো কর্মসূচি দিত না। তো একটা পর্যায়ে জামাতকে নিয়ে পথ চলবে না, এভাবে করে তারা জোটকে ভেঙে দিল। যখন 14 দলীয় জোট তাদের জোটকে শক্তিশালী করছে, তখন বিএনপি তারা আমাদের 20 দলীয় জোটকে ভেঙে দিয়েছে। তো এই যে বিএনপি জামাতকে শুধুমাত্র জোট থেকে সরানোর জন্যই মূলত 20 দলীয় জোটকে তারা তাদের অপ্রয়োজনীয় জোটে পরিণত করেছে। সেটা আপনি কোন সময়ের কথা বলছেন? আমি বলছি 2022 সালের কথা বলছি। আচ্ছা। তো তখনই আমরা কিন্তু বিএনপিকে ঘিরে, বিএনপি সহ আরো কয়েকটা দল, রাজনৈতিক দল, জামাতও সাথে ছিল, যুগপৎ আন্দোলনের নামে আমরা কাজ করেছি, যাতে আমাদের শক্তি ক্ষীণ হয়ে গিয়েছে। যেখানে ঐক্য ছিল, সে ঐক্যের জায়গাটাকে আমরা দুর্বল করেছি, বিএনপি দুর্বল করেছে। যাই হোক, আমরা বিএনপির সাথে ছিলাম। আমরা 18 দলীয় জোটে যেই রাজনৈতিক দলগুলো ছিলাম, আজকের সংসদে সেই দলগুলোর কোনো অংশগ্রহণ নেই। 2026 সালের নির্বাচনে সেই 18 দলীয় জোটের দীর্ঘকাল যাবৎ যারা গুম, খুন, হামলা, মামলা, নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছি, তাদের কোনো অংশগ্রহণ নেই বিএনপির এই নির্বাচনে, বিএনপির এই সরকারে। সেখানে কারা স্থান পেল? যারা সকালে
জামাতের কাছে গিয়ে এক কথা বলেছে, বিএনপির কাছে গিয়ে আর এক কথা বলেছে, কোথাও মেহেদী সাফাদির সাথে বৈঠক করেছে, কোথাও ইন্ডিয়ান এম্বাসিতে বৈঠক করেছে, তাদেরকে নিয়ে তারা জোট করলো। গণসংহতি আন্দোলন সহ অনেকগুলো রাজনৈতিক দলকে বিলুপ্ত করে তারপরে তারা তাদেরকে প্রার্থী করলো। তো এরকম যারা 2023 সাল 24 সালে বিএনপির সাথে যুক্ত হয়েছে এমন কয়েকটি রাজনৈতিক দলকে তারা নমিনেশন দিয়েছে। আমরা যারা দীর্ঘকাল যাবৎ বেগম খালেদা জিয়ার সাথে আন্দোলন সংগ্রাম করেছি, নির্যাতন নিপীড়নের ভাগ নিয়েছি, আমরা বিএনপির কাছে অপাঙ্ক্তেয় হয়ে গিয়েছি। কারণ বিএনপি যাদের সাথে দাসখত দিয়েছে, বিএনপি যাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছে, বিএনপি যাদের পাতানো ফাঁদে পা দিয়েছে, তাদের কাছে আমরা হয়তো কোনো কাঁটা হিসাবে চিহ্নিত হয়েছি। এজন্য আমাদেরকে বাইরে রেখে যারা ইসলামী শক্তি এবং জাতীয়তাবাদী শক্তির, আমি কট্টর বলবো না, যাদেরকে বলবো যে যারা ভারত বিরোধী রাজনীতির সাথে যুক্ত, তাদেরকে আলাদা করে দেওয়া হয়েছে। আজকে আপনি দেখেন যে এই সরকার ক্ষমতায় আসার পরে আমরা দেখতেছি যে আসার আগে যখন খালেদা জিয়া যখন হাসপাতালে খুবই খারাপ অবস্থা, ক্রিটিক্যাল মুহূর্তে, তখন তারেক রহমান সাহেব বক্তব্য দিলেন যে তিনি আসতে পারছেন না, তার একটা বাধা আছে। হঠাৎ করে এরকম কি ঘটনা ঘটলো, সালাউদ্দিন সাহেব কি কাজ করলেন ভারতের সাথে যে তিনি বাংলাদেশে আসার সুযোগ পেলেন, এটা জনগণ জানতে চায়। আজকে বাংলাদেশের এই সরকার ক্ষমতায় এসেছে, এই সরকার 4 মাস দেশ চালাচ্ছে, কিন্তু দেশের মানুষের মধ্যে চরমভাবে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। এই সরকার ব্যর্থ হয়েছে, এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হচ্ছে। এই সরকারের প্রধানমন্ত্রী যেই কথাগুলো বলে, ভুলভাল কথা বলে, তা তিনি যে তথ্য প্রদান করে ভুল এবং কি বলে উদ্ভট তথ্য তিনি পরিবেশন করেন। আজকে মনে হয় যেন সমস্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হচ্ছে গিয়া স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি ঐক্যমত্য কমিশনে এই জাতির সাথে প্রতারণা করেছেন, বিশ্বাসঘাতকতা করেছেন। সেখানে আমিও সাথে ছিলাম। এই পুরো সময়টা ঐক্যমত্য কমিশনে আমরা বিএনপির পাশে ছিলাম। এবং তিনি সর্বশেষ সংসদে যে কথা বলেছেন যে বাহানার নামে যেন নির্বাচন যেন দীর্ঘায়িত না হয়, এই জন্য বিএনপি সমস্ত কিছুতে সায় দিয়েছে। মানে টোটাল তত্ত্বাবধায়ক সরকারের সাথে তারা একটা তামাশা খেলেছে এই সংস্কারের নামে। আজকে দেশের মানুষ সংস্কার চায়। আমরা নির্বাচনের আগে আমরা দেখেছি যে তারেক রহমান থেকে শুরু করে জামাত ইসলামীর আমির এবং আমরা সবাই হাতে ভোট দেওয়ার জন্য আমাদের দাবি ছিল 3টা, একটা সংস্কার, নির্বাচন এবং বিচার। আজকে বিচার দেখেন, বিচারের মুখ থুবড়ে পড়েছে। আজকে গণহত্যাকারীরা আজকে বিভিন্ন মিটিং মিছিল বিভিন্নভাবে তারা বাংলাদেশে আবারও তাদের কার্যক্রম করার বিভিন্ন জায়গাতে তারা চেষ্টা করছে। আজকে সংস্কারের জায়গাটা সংকুচিত হয়ে গিয়েছে। বিএনপি যেই জায়গাতে তাদের সুবিধা মনে করতেছে, সেই জায়গাগুলোতে তারা সংস্কারের নামে তারা সংবিধান সংশোধন করতেছে, যেটা কোর্টের রায় দিয়ে আবার এটাকে ঠিক করা যাবে। আমরা এই জন্য বলেছি আমরা সংশোধন নয়, আমাদের সংসদে যারা সংসদ সদস্য তাদেরও বক্তব্য এটা যে আমরা সংশোধন না, আমরা সংস্কার চাই। এই দীর্ঘ 72-এর যেই সংবিধান ভারতের তৈরি করা সংবিধান, এই ফ্যাসিবাদ তৈরি করার সংবিধান, স্বৈরাচার তৈরি করার সংবিধান, এই সংবিধানের জায়গাগুলোকে আমাদেরকে কেটে ছেটে সুন্দর করে আমাদেরকে একটা গণতান্ত্রিক সংবিধান, এদেশের মানুষের আকাঙ্ক্ষার যেই মুক্তিযুদ্ধের চেতনা এবং জুলাইয়ের যে চেতনা, এই চেতনার আলোকে আমাদেরকে করতে হবে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিয়ে আসতে হবে। এবং আপনি জানেন যে উচ্চকক্ষ আমাদের সবচাইতে যে বড় যে কুঠারাঘাতটা করেছে বিএনপি, যেই নির্বাচনে 2টি ভোট হলো, একটা হচ্ছে যে প্রতীকের উপরে ভোট, আর একটা হচ্ছে গণভোট। গণভোটের রায়কে তারা অবজ্ঞা করলো। তারা গণভোটে যে ব্যালটে যেই বিষয়গুলো উল্লেখ করা ছিল, উচ্চকক্ষ, তারপরে সংবিধান সংস্কার পরিষদের যে 180 দিনের কর্মসূচি, সেখানে যেই কার্যপরিধি ছিল, এগুলোকে কোনোভাবেই তারা বাস্তবায়ন করেনি। বরঞ্চ তারা দুদক কমিশন, মানবাধিকার কমিশন, তথ্য অধিকার কমিশন, তারা এই যে সুপ্রিম কোর্ট, সচিবালয়, এগুলো সবগুলোকে তারা, অধ্যাদেশগুলোকে তারা অবজ্ঞা করেছে। তার মানে তারা আজকে প্রমাণিত হয়েছে, দেশের মানুষের কাছে বিএনপি প্রমাণ করেছে যে তারা সংস্কার চায় না। তারা সংস্কার ততটুকু চায় যতটুকু তাদের কায়েমি স্বার্থের জন্য দরকার। ঠিক সেম কাজটা আওয়ামী লীগও করেছিল। আওয়ামী লীগ তো এই সংবিধানের ভিতরে তাদের দলীয় সংবিধানে পরিণত করেছিল। এই সংবিধানের ভিতরে শেখ মুজিবের কিচ্ছা কাহিনীতে ভরে ফেলেছিল। আমরা এগুলো বলেছিলাম যে এই জন্য এই সংবিধানটাকে আমরা দীর্ঘ 1.5 বছর যাবত
আমরা ঐক্যমত্য কমিশনের সাথে কথা বলে আমরা সবার মতামতের ভিত্তিতে আমরা একটা তৈরি করেছিলাম, জনগণের কাছে ভোটের জন্য দিয়েছি। 70% মানুষ ভোট দিয়েছে, কিন্তু বিএনপি এই 70% ভোটকে তারা অবজ্ঞা করেছে। এই বাংলাদেশের রাজনীতিতে গণভোটের রাজনীতি কিন্তু বিএনপি শুরু করেছে, আবার বিএনপি তারা কবরস্থ করেছে। যার কারণে এর ইতিহাসটা বিএনপিকেই পোহাতে হবে। এর যে দায়ভার, ইতিহাসের নিরিখে বাস্তবতা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে নির্মম একটা ঘটনা হচ্ছে যে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। বিএনপিও শিক্ষা নিতে ব্যর্থ হয়েছে। যদি এদেশের রাজনীতিবিদরা 1/11 থেকে শিক্ষা নিত, তাহলে আর 24 জুলাই আন্দোলনের দরকার ছিল না। যদি জুলাই আন্দোলন, গণ অভ্যুত্থান থেকে শিক্ষা নিত বিএনপি, তাহলে আজকে আমাদেরকে এই রাজপথে আন্দোলন করার দরকার ছিল না। আজকে আমাদের বিভাগীয় সম্মেলনগুলো করার দরকার ছিল না। এখন আমাদের গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে মানুষের দ্বারে দ্বারে দেওয়ার দরকার ছিল না। এর ক্ষতিপূরণ বিএনপিকে দিতে হবে। ভাইয়া, বিএনপির কথা বলছিলেন, আপনি বিএনপির সমালোচনা করছিলেন। তো বিএনপি প্রতীকে আপনি অতীতে জাতীয় নির্বাচনে অংশ নিয়েছেন এবং দীর্ঘদিনের মিত্র দলটির সঙ্গ ত্যাগ করে জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের অংশ নিয়েছেন। তো এই বিষয়টা আদর্শিক দোলাচল এবং বৈপরীত্য ঘটল কিনা এক্ষেত্রে? দেখুন, বাংলাদেশ লেবার পার্টি, আমরা ধর্ম কর্ম সাম্যবাদে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। আমরা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করি। আমাদের প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল মতিন। বিএনপির প্রতিষ্ঠার আগে বাংলাদেশ লেবার পার্টি প্রতিষ্ঠা হয়। প্রথম লেবার পার্টি 1974 সালে প্রতিষ্ঠা হয়। শেখ মুজিব 17টি রাজনৈতিক দল নিষিদ্ধ করে, তার মধ্যে লেবার পার্টি একটি। পরবর্তী বাকশালের সময় তো পরবর্তীতে যখন জিয়াউর রহমান আবার সবাইকে রাজনীতি করার সুযোগ দেন, তখন লেবার পার্টি 1977 সালে প্রতিষ্ঠা লাভ করে। এবং জিয়াউর রহমান যে জাতীয়তাবাদী ফ্রন্ট করেছিলেন, সেই ফ্রন্টের 6টা রাজনৈতিক দলের একটা বাংলাদেশ লেবার পার্টি। তো বিএনপির সাথে আমাদের সম্পর্ক জিয়াউর রহমান থেকে, এবং দীর্ঘকাল জিয়াউর রহমানের সাথে বেগম মাওলানা আব্দুল মতিন কাজ করেছেন। আমি 16 বছর বেগম খালেদা জিয়ার সাথে কাজ করেছি। আমি 6 বছর তারেক রহমান সাহেবের সাথে কাজ করেছি। কিন্তু বাস্তবতা হচ্ছে যে লন্ডনের তারেক রহমান আর বাংলাদেশের তারেক রহমান আমার কাছে চরম ব্যতিক্রম মনে হয়েছে। আমরা দেখলাম যে গেল সংসদের সময় যেভাবে জুলাইকে খাটো করে বিভিন্নভাবে বক্তব্য দিল আন্দালিব রহমান পার্থ, তখন প্রধানমন্ত্রী টেবিল চাপড়াচ্ছেন। আমার কাছে সবচেয়ে ব্যথিত হয়েছি, কারণ আমরা লন্ডনে যে তারেক রহমানকে দেখেছি গণতন্ত্রের পক্ষের শক্তি হিসাবে, কিন্তু আজকে তিনি টেবিল চাপড়ে তিনি জুলাইয়ের যেই হাসনাত আবদুল্লাহ বা তাদেরকে ছোট করে কথা বলার জন্য আন্দালিব রহমান পার্থকে যেভাবে উৎসাহিত করেছেন, এটাই হচ্ছে গিয়ে আমার বিএনপি থেকে আমার অন্য জোটের। আর আমি একজন মুসলমান হিসাবে এবং আমরা একটি ইসলামী মূল্যবোধের রাজনৈতিক দল হিসাবে আমরা মনে করি যে আমার সম্পূর্ণ বিপরীত জায়গা নয়। আমরা বাংলাদেশি জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক দল হওয়ার কারণে আমরা জামাতের সাথেও আমাদের কাজ করতে কোনো সমস্যা হচ্ছে না। ভাই, নির্বাচনে আপনাদের দল 15টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে আমরা দেখেছি, এবং একজন নির্বাচিত দলীয় প্রধান হিসেবে যে দলটির নিবন্ধন রয়েছে এবং প্রাচীন একটি দল, সেই দলের প্রধান হিসেবে আপনি এবার নিজে নির্বাচন করেননি এবং মনোনয়ন জমা দেওয়ার পর নিজের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন। আসলে কেন? দেখুন, আমি যেই এলাকাতে নির্বাচন করেছিলাম সেখানে আমাকে তো আসলে বড় দলের প্রার্থী হওয়ারই একটা ইয়ে ছিল। তো পরবর্তীতে আমি যখন নির্বাচনে অংশ নিলাম, আমরা পরবর্তীতে আমাদের সাথে টাকা দাখিলের পরে আমাদের সাথে জামাতের সাথে আলোচনা হয়েছে, এবং তখন আমার জামাতের প্রার্থী বা জামাত জোটের প্রার্থী হওয়ার মতো সুযোগটুকু ছিল না। এ কারণে আমি নিজে নির্বাচনী কার্যক্রম থেকে বিরত রয়েছি এবং আমাদের অন্যরা নির্বাচন করেছেন। আমাদের 17 জন নির্বাচন করেছেন। তো আমাদের ওই সময় আপনি দেখেছেন যে আমাদের পরিবেশটা কি অবস্থা ছিল, এবং যারা বড় দলের যারা প্রার্থী তারা আমাদেরকে বিভিন্ন ধরনের ভয় ভীতি বিভিন্নভাবে আমাদেরকে করেছেন। আমরা এই জন্য আইনের আশ্রয় নিয়েছি, বিভিন্নভাবে আমরা চেষ্টা করেছি। তো সর্বোপরি আমাদের রাজনীতির যেই মেইন উদ্দেশ্য গণতন্ত্র প্রতিষ্ঠা, এই গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে শোষণমুক্ত ইনসাফ ভিত্তিক যেটা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যেই বৈষম্য বিরোধী আন্দোলন গড়ে উঠেছিল, বৈষম্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, প্রতিহিংসার বিরুদ্ধে,
সেই আন্দোলনে আমি শরিক হয়েছি, যার কারণে আমি নির্বাচন থেকে দূরে চলে গিয়েছি। আচ্ছা আচ্ছা, ভাইয়া এবার সদ্য ঘোষিত বাজেট নিয়ে কথা বলতে চাই। ত্রয়োদশ জাতীয় সংসদের 2026-27 অর্থ বছরের বাজেট পেশ হয়েছে। এই বাজেট নিয়ে আপনার মন্তব্য কি, এবং এই ঘোষিত বাজেট কতটা জনবান্ধব মনে হয়েছে আপনার কাছে? ধন্যবাদ। বাংলাদেশের বাজেটের কথা শুনলেই এদেশের যারা সাধারণ মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষের একটা আতঙ্কের নাম বাজেট। কারণ এর আগে কখনোই আমরা দেখি না যে বাজেট হওয়ার পরে দ্রব্যমূল্য কমেছে বা মানুষের জীবন মানে কোনো প্রকার, এটা বিরূপ প্রভাবটাই আমরা সবসময় লক্ষ্য করেছি। এবারও এর ব্যতিক্রম খুব বেশি হবে বলে মনে হয় না। তারপরেও কিছু কিছু ভালো দিক তো আছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য কিছু পদক্ষেপ নিয়েছে, তবে এই বাজেটে ঘাটতির পরিমাণ অনেক বেশি, 4 ভাগের 1 ভাগ প্রায় ঘাটতি। আর এই যে রাজস্ব আহরণের ক্ষেত্রে মানুষকে যে একটা জালের ভিতরে যে বন্দী করার, তাদেরকে আরো ভ্যাট করের আওতায় আপনি আওতাটা বাড়ান, আপনি ব্যক্তিটাকে বাড়ান। আপনি বাংলাদেশের আমার মনে হয় মিনিমাম 2 থেকে 3 কোটি মানুষ কিন্তু এই যে করতে পারে, তাদের টিআইএন এর আওতায় আনা সম্ভব, তাদেরকে আরো কর জালের ভিতরে আনা সম্ভব, কিন্তু এটাকে সহজীকরণ করতে হবে। মানুষকে ভয়ভীতির, এখনো মানুষের কাছে কিন্তু ইনকাম ট্যাক্স একটা আতঙ্কের কারণ হয়ে গেছে। এবং বড় বড় যারা শিল্পপতি বা অর্থবিত্তের যারা মালিক, তারা কিন্তু চুরি করে। তারা তাদের আইনজীবীর মাধ্যমে বিভিন্ন প্রক্রিয়ায়, বিভিন্ন ফাঁক ফোকরের ভিতর থেকে তারা কিন্তু এই তাদের যে নির্ধারিত যেটা দেওয়ার মতো কর তারা দেয় না। এবং এই যে অর্থ পাচার হয়েছে, আমাদের যে বিগত 17 বছর বাংলাদেশ থেকে যে অর্থ পাচার হয়েছে, এই অর্থগুলো আনার ব্যাপারে এই 4 মাসে সরকার কতটুকু করলো, এটা কিন্তু জাতিকে জানানো দরকার। এবং এই ঘাটতি বাজেটে সেখান থেকে কোনো টাকা সেখানে নেওয়ার মতো কোনো সুযোগ হয়েছে কিনা। আমরা দেখলাম যে এই বাজেটে ঋণের বোঝা আরও চাপানো হয়েছে। তারা বিভিন্ন দেশ এবং দেশের বাইরের বিভিন্ন সংস্থা থেকে ঋণের ব্যাপারে তারা প্রস্তাব করেছে। এই যদি ঋণ একদিকে আমাদের এমনিই তো আওয়ামী লীগের সময় আমাদের উপরে বড় একটা ঋণের একটা খড়গ আমাদের উপরে রয়েছে, এবং প্রতি বছর আমাদেরকে অনেক টাকা ঋণের কিস্তি দিতে হয়। এই কিস্তি দেওয়া, একদিকে নতুন কিস্তি, আবার আর একদিকে নতুন ঋণের ভিতরে আমরা জর্জরিত হচ্ছি। আজকে যে সন্তানটি জন্ম নিচ্ছে প্রায় 1.5 লাখের মতো টাকা মাথায় নিয়ে তারপর কিন্তু জন্ম নিচ্ছে। আমাদের এই ঋণের জায়গা, ঋণ করে আপনি মনে করেন ভালো খাওয়ার চেয়ে, মাছ মাংস খাওয়ার চেয়ে, আমি মনে করি যে আমাদেরকে ঋণ কিভাবে মুক্ত হতে পারি এরকম আমাদের। আর এই সরকারের একটা কিন্তু অঙ্গীকার ছিল, তারা কোনো মেগা প্রজেক্ট তারা নিবে না, কিন্তু আমরা দেখছি যে তারা মেগা প্রজেক্ট নিয়েছে। হ্যাঁ, আজকে আমাদের এই যে তিস্তা, আমাদের যে গঙ্গার চুক্তির আবার একটু ভিন্ন দিকে যাওয়া দরকার, যে তারা তিস্তা বাদ দেওয়ার ব্যাপারে, এটা ভালো দিক, কিন্তু ভালো দিকের সাথে আপনি এটা বাস্তবায়ন করা যাবে কিনা। আমাদের অর্থনীতির উপরে এক পদ্মা সেতুর কারণে যে চাপ এসেছে, সেখানে কিন্তু আমাদের দ্রব্যমূল্য আকাশচুম্বী হয়ে গিয়েছে। মানুষের উপরে কিন্তু আমাদের করের বোঝা, আমাদের ঋণ বড় আকারে আমাদের উপরে কিন্তু চেপে বসেছে। তো এই জন্য আমি মনে করি যে আমাদের যে গঙ্গার চুক্তি 50 বছর হয়ে গেছে, এবং এই এখন কিন্তু আবার নতুন করে চুক্তি হবে। এই চুক্তি করলাম কিন্তু কোনো গ্যারান্টি ক্লোজ নাই। ভারত আমাদের এই যে দেখছেন যে পুশিনের নামে আমাদের যেভাবে প্রতিদিন প্রত্যেকটা এলাকাতে তারা ভারতের নাগরিকদেরকে ঠেলে দিচ্ছে, এগুলোকে মোকাবেলা করার জন্য রাষ্ট্রযন্ত্রের তেমন কোনো উদ্যোগ আমরা দেখি নাই। এবং আমরা দেখলাম যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন সীমান্ত হত্যা নিয়ে যে বক্তব্য দিয়েছেন, এটা ধৃষ্টতাপূর্ণ। আজকে এই দিল্লিতে আমাদের বিজেপি এবং বিএসএফ এর প্রধানের বৈঠক হয়েছে, সেখানে তারা পুশিন নিয়ে কোনো কথাই বলতে চায় না। এই সরকারের উচিত অবিলম্বে দ্রুত এই ইন্ডিয়ান হাই কমিশনকে তলব করা এবং তাকে জিজ্ঞাসা করা এবং তার কাছ থেকে জবাব চাওয়া উচিত, তারা এগুলো কেন করতেছে। সরকার জানিয়েছে যে 11 বার চিঠি দিয়েছে ব্যাপারে। চিঠি দিয়ে যদি কাজ না হয় তাকে তলব করতে হবে, তাকে তলব করে তারপর রাষ্ট্রের প্রয়োজনে আমাদের এখান থেকে আরো শক্তিশালী আমরা ভূমিকা দেখতে চাই। প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যেতে হবে আমাদের। এটা তো কোনো সংস্থা বা কোনো দল পারে না, এটা রাষ্ট্র পারে। যার কারণে আমাদের ভারতের সাথে বন্ধুত্ব চেয়ে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কটাকে আরো জোরদার করা দরকার। আমাদের অধিকার আদায়ের প্রশ্নে, জাতীয় স্বার্থের প্রশ্নে আমরা নতজানু হিসেবে আমরা দেখতে চাই না। আপনি দেখেছেন যে আমাদের 11 দলীয় জোটের পক্ষ থেকে আমরা সীমান্তে যে পুশিনের প্রতিবাদে এবং সীমান্ত হত্যার প্রতিবাদে আমরা সীমান্তবর্তী জেলাগুলোতে আমরা বিক্ষোভ কর্মসূচি দিয়েছি, আমাদের ঢাকায় কর্মসূচি দিয়েছি।
এবং গণভোটের রায় বাস্তবায়নের জন্য আমাদের সারা বাংলাদেশে বিভাগীয় সম্মেলন বিভাগীয় সমাবেশ চলছে। এরপরে আমরা চলো চলো ঢাকা চলো আমরা কর্মসূচি দেব। এবং এই যে গণভোটের যেই রায় এবং বাংলাদেশকে ফ্যাসিবাদ নতুন করে কোনো কায়েমি স্বার্থবাদী গোষ্ঠীর একটা চারণভূমি হিসাবে, যেমন শেখ হাসিনা দীর্ঘকাল যাবৎ বাংলাদেশের মানুষকে জিম্মি করে ভোটের নামে যে অরাজকতা সৃষ্টি করেছিল, ওইরকম কোনো পরিবেশ যেন সৃষ্টি করতে না পারে, এজন্যই আমরা এই সংস্কার চাই। এই সংস্কার করে ইনশাল্লাহ আমরা ঘরে ফিরব এবং আমাদের সারা বাংলাদেশে আমাদের নেতা কর্মী থেকে শুরু করে 11 দলীয় জোটের সবাই আমরা এই বিষয়ে ঐক্যমত্য যে আমাদের গণভোটের রায় এটা আমাদেরকে বাস্তবায়ন করতেই হবে। ভাই, কিছুক্ষণ আগে যেমনটি বলছিলেন যে বিদেশি ঋণের ব্যাপারে, বিদেশি ঋণে দেশ বর্তমানে কাবু থাকলেও বাজেটে নতুন করে প্রায় 2.5 লক্ষ কোটি টাকা বিদেশি ঋণের খাত থেকে সংগ্রহের লক্ষ্যমাত্রা আছে ঘোষিত বাজেটে। এবং যখন রাজস্ব আদায় ঠিকমতো হচ্ছে না, তারপরও এই খাত থেকে বাজেটে প্রায় 7 লাখ কোটি টাকার মতো জোগাড়ের উচ্চাকাঙ্ক্ষা রয়েছে। তো এই রাজস্ব জনগণের জন্য বাড়তি বোঝা হয়ে উঠল কিনা? না, অবশ্যই আমি বলেছি যে এই যে রাজস্বের জন্য যে নতুন করে যে এক লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, এটা তো আসবে তো জনগণের মধ্য থেকে। আপনি এমনি তো জনগণ চরম চাপের ভিতরে আছে। আপনি করোনার পর থেকে শুরু করে মানুষের কর্মসংস্থান নাই, মিল কলকারখানা বন্ধ। আপনি গেল ঈদের পরে ছুটিতে গিয়েছে গার্মেন্টস শ্রমিকরা, এসে দেখে প্রায় অসংখ্য ফ্যাক্টরি একবারে সামনে নোটিশ লাগিয়ে দিয়েছে যে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। গার্মেন্টস শিল্পের অবস্থা খুব খারাপ, চামড়া শিল্পের অবস্থা খারাপ। আমাদের যে বিদেশে যে প্রবাসী জায়গাগুলো, এই যুদ্ধ ইরান এবং আমেরিকার যেই আগ্রাসন নিয়ে বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে লোক ফিরে আসছে। আমাদের একমাত্র এই যে মালয়েশিয়াতে মিনিমাম 10 লাখের মতো মানুষের কর্মসংস্থান করা সম্ভব। বিগত আওয়ামী লীগ থেকে শুরু করে আজকে পর্যন্ত আমরা এই রাস্তাটা ক্লিয়ার করতে পারি নাই। এখানে কত টাকা নির্ধারণ হবে, এই নিজেদের ভিতরে আভ্যন্তরীণ চুক্তি, আভ্যন্তরীণ সমস্যা নিয়ে আমরা আমাদের শ্রমবাজার সংকুচিতই রয়ে গেছে। তো যার কারণে আমি মনে করি যে আমাদের এই লক্ষ্যমাত্রাকে যদি কার্যকর করতে হয়, 1 নম্বর রাজনৈতিক অস্থিরতা দূর করতে হবে। এই রাজনৈতিক অস্থিরতা দূর করার একমাত্র মাধ্যম হচ্ছে দেশের যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে আমলে নেওয়া এবং তাদের সাথে দেশ এবং জাতীয় ঐক্যের স্বার্থে, জাতীয় স্বার্থ রক্ষার স্বার্থে তাদেরকে সমান্তরাল নিয়ে কাজ করা দরকার। এরপরে সরকার নিজেই তো নতুন নতুন সমস্যা তৈরি করছে। আপনি দেখেছেন যে এই সরকার বলেছিল যে তারা ওই 5 তারিখের পরে একটা জায়গাতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে একজন প্রশাসক নিয়োগ করা হয়েছিল। ওইটাকে কেন্দ্র করে লঙ্কা কাণ্ড করেছিল বিএনপি যে অনির্বাচিত কাউকে বসানো যাবে না। কিন্তু এই সরকার কি করলো, আমরা দেখলাম প্রায় 70টার মতো জেলাতে তারা প্রশাসক বসিয়েছে, সিটি কর্পোরেশনগুলোতে তারা প্রশাসক বসিয়েছে। এটা তো সম্পূর্ণ লঙ্ঘন, আইনের লঙ্ঘন। এবং স্থানীয় সরকার আইনে এটা কিন্তু চরমভাবে এটার কিন্তু বিরোধী। আজকে সেখানে নির্বাচিত জনপ্রতিনিধি বসানোর কথা ছিল, কিন্তু তা না করে তারা তাদের দলীয় যারা নির্বাচনে পরাজিত হয়েছে তাদেরকে পুনর্বাসনের জন্য লুটপাট করে খাওয়ার একটা বন্দোবস্ত করে দিয়েছে তারা এটাকে। একইভাবে আমি মনে করি যে এভাবে তারা একদিকে অর্থনীতি, একদিকে জবাবদিহিতার জায়গাটাকে সংকুচিত করছে, অন্যদিকে দেখলাম যে বাংলাদেশ ব্যাংকের মতো জায়গাতে একজন ঋণ খেলাপি, যিনি প্রায় 98 কোটি টাকার মতো ঋণ খেলাপি, একজন সোয়েটার ব্যবসায়ী, তাকে নিয়ে গভর্নর বানিয়েছে। তিনি কি করলেন, তিনি এই পতিত স্বৈরাচারের সময় বাংলাদেশ ব্যাংক থেকে পালিয়ে যাওয়া, তিনি চাকরিতে যাকে বিভিন্ন কারণে যাকে বাদ দেওয়া হয়েছে, তাকে নিয়ে ইসলামী ব্যাংকে সেই এসালমের স্বার্থ রক্ষার জন্য, এসালমের সুবিধা দেওয়ার জন্য তাকে আবার বসানো হয়েছে। এবং গতকালকে সংসদের ভিতরে যেভাবে স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে বক্তব্য দিলেন, এতে মনে হচ্ছে যে এই ব্যাংকিং সেক্টরে বড় একটা অরাজকতা, বড় একটা সমস্যা এটা সহজে কাটছে না। তো একদিকে আপনি বাজেট, বিশাল বাজেট আপনি স্বপ্ন দেখালেন, প্রায় 8,33,000 কোটি টাকার বাজেট, আর এদিকে ব্যাংক ব্যবস্থা তো যে অবস্থা, মানুষ ইতিমধ্যে কিন্তু ব্যাংক থেকে টাকা তোলা শুরু করেছে। আপনি দেখেছেন যে ইসলামী ব্যাংক শুধুমাত্র একটা ব্যাংক না, এটা একটা স্বপ্ন। জেলখানার ভিতরে এই ব্যাংকের অন্যতম একজন প্রতিষ্ঠাতা মীর কাশেম আলীর সাথে আমার সাথে 3-4 বার প্রায় ঘন্টার পর ঘন্টা কথা বলার সুযোগ হয়েছিল, একত্রে বসার সুযোগ হয়েছিল। তিনি বলেছিলেন এই ব্যাংকটা যখন আমরা প্রতিষ্ঠা করি তখন আমাদের ভাইরা, বিশেষ করে এই ব্যাংকের যারা স্পন্সর
শেয়ার হোল্ডার, যারা সাধারণ শেয়ার হোল্ডার, যারা 500 টাকা দিয়ে শেয়ার কিনেছে, মূলধন জুগিয়েছে, তারা কারা? তারা তো এই ইসলামী মন মানসিকতার লোক। আজকে যারা এই ব্যাংকের পক্ষে, যারা এই এসালমের পক্ষে যারা ভূমিকা রাখে, তারা তো কোনো শেয়ার কেনে নাই, তাদের তো কোনো এই ব্যাংকের জন্য কোনো দায় নাই। আজকে যারা এই রাস্তাতে মিছিল করছে, তারাই তো শেয়ার কিনে তারপর এই ব্যাংকের মূলধন জুগিয়েছিল। তাদের মায়া আর ফেসবুকে বসে এসালমের পক্ষে যারা মন্তব্য করে, তাদের মায়া এক না। আজকে ইসলামী ব্যাংক শুধুমাত্র একটা ব্যাংক হিসাবে দেখলে হবে না, উপমহাদেশের একটা অর্থনৈতিক একটা ইনস্টিটিউশন। এটাকে যদি ব্যর্থ করে দেওয়া যায়, বাংলাদেশে যে ইসলামাইজেশনের যে একটা প্রক্রিয়া, ইসলামিক দল, ইসলাম এবং ইসলামী মানসিকতা, ইসলামী পরিবেশের যে একটা উত্থান চলছে, এটাকে দাবিয়ে দেওয়া যাবে। এজন্য এটা একটা ভারতের পরিকল্পনা। এই ভারতের পরিকল্পনা এই সরকারের মধ্য দিয়ে বাস্তবায়নের জন্যই মূলত এর এজেন্ডা বাস্তবায়ন করছে শিলং সালাউদ্দিন সাহেব। এই সালাউদ্দিন সাহেব ক্রিয়ানক হিসেবে ভূমিকা পালন করছেন এবং তিনি এই ইসলামী ব্যাংকে যাকে বসানো হয়েছে এবং তারই কারণে বসানো হয়েছে, এই সালাউদ্দিন আহমেদ সাহেবেরই পরামর্শে এই খুরশেদ আলমকে নিয়োগ দেওয়া হয়েছে চেয়ারম্যান হিসাবে। আমি মনে করি যে ইসলামী ব্যাংক থেকে যদি সাধারণ গ্রাহকরা তারা যদি টাকা তুলে নেয়, তাহলে ব্যাংকটি ধ্বংস হয়ে যাবে। ব্যাংকটি একটা চরম একটা খারাপ অবস্থায়। ব্যাংক থাকলেই তো টাকা পাওয়া যায় না। আপনি দেখেন এখন সোশ্যাল ইনভেস্টমেন্ট ব্যাংকে আপনি গেলে টাকা পাবেন, আপনি ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, আপনি এনআরবি গ্লোবাল ব্যাংক, আপনি ব্যাংকে গেলে তো টাকা পাবেন না, টাকা নাই। সেখানে মানুষকে ঘুরতে 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 তাদের জোতা ক্ষয় হয়ে যাচ্ছে। ঠিক একই অবস্থা তারা যদি ইসলামী ব্যাংকে করতে পারে, তাহলে এই ব্যাংকটাকেও তারা নির্মূল করতে পারলো, তারা এটাকে একটা একবারে খুব দুর্বল অবস্থায় নিয়ে যেতে পারলো, তাতেও তাদের লাভ। আবার যদি এখন যারা বসছে তারা যদি থাকতে পারে, তারা তাদের কর্তৃত্ব তাদের রইল, তারা মূল যারা এই ব্যাংকের যারা স্বপ্নদ্রষ্টা, এই ব্যাংক যারা তৈরি করেছে, তাদের হাত থেকেও তাদের ব্যাংক তাদের কাছে রইল। তো দুইও দিকেই লাভ। আমি মনে করি যে বিএনপির উচিত এই ব্যাংকের যারা প্রতিষ্ঠা লগ্নে যারা ছিল, আল রাজি থেকে শুরু করে, আইডিবি থেকে শুরু করে, এই ইবনে সিনা, ইসলামিক সেন্টার, ইসলামিক রিসার্চ ব্যুরো, এই যারা যেই সমস্ত প্রতিষ্ঠান গোড়াপত্তন করেছে, তাদের হাতে তুলে দেওয়া। যদি না হয়, এটার থেকে অনেক দিকে ছড়িয়ে যাবে এর ব্যাপ্তি। এটা শুধুমাত্র ব্যাংকিং সেক্টরেই থাকবে না, এটার ব্যাপ্তি রাজনৈতিক জায়গাতেও চলে যাবে, এটার ব্যাপ্তি অর্থনীতিতে চলে আসছে। এবং অলরেডি বিএবি যে ব্যাংকিং যে অ্যাসোসিয়েশন রয়েছে এমডিদের, যে তারা অলরেডি বলেছে যে ইসলামী ব্যাংকের অস্থিরতা এটা ব্যাংকিং সেক্টরের জন্য একটা কিন্তু বড় ধরনের কিন্তু একটা অশনি সংকেত। আমি মনে করি যে সরকারের উচিত হবে, তারা যদি ক্ষমতায় থাকতে চায়, তারা যদি দেশের মানুষের কল্যাণ চায়, তাহলে এই ব্যাংক নিয়ে বিভিন্ন কারো কোনো পাতানো ফাঁদে কোনো পা যেন না দেয়। তারা যেন অন্তত ইসলামী ব্যাংকের মতো তাদের কার্যপরিধি করার সুযোগ করে দেয়। ভাইয়া, বিএনপি সরকার ইতোমধ্যে 100তম দিন অতিক্রম করেছে, সরকারের পারফরমেন্স নিয়ে আপনার মূল্যায়ন কি? 100তম দিনে তাদের অর্জন অনেক আছে, কিন্তু এর ভিতরে তো অনেক বিসর্জনও আছে। আপনি একটা সরকারকে মূল্যায়নের জন্য 100 দিন অনেক বড় সময়, কারণ 365 দিনে 1 বছর। তারা সর্বপ্রথম তারা যেই কাজটা করেছে, তারা জাতির সাথে দেয়া যে তাদের অঙ্গীকার, তারা অঙ্গীকারটাই রক্ষা করে নাই। তারা যে মানুষকে যেই আশার বাণী শুনিয়ে ক্ষমতা গ্রহণ করেছিল, সেই ক্ষমতার জায়গাটি তারা গণভোটের রায়কে তারা বাস্তবায়ন করে নাই। এরপরে যে জায়গাটা, তারা 100 দিনে প্রায় 1084 জন সারা দেশে হত্যা হয়েছে। আইন শৃঙ্খলার চরম অবনতি বর্তমানে, চুরি ডাকাতি ছিনতাই থেকে শুরু করে প্রতিদিন হত্যার ঘটনা ঘটছে। সর্বশেষ আপনি দেখেছেন যে এই যে মৌজাকে, তাদের যুব দলের এক নেতাকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে, বুকে ছুরি মেরে হত্যা করা হয়েছে। তো এই যে অবস্থা, ধর্ষিত আজকে প্রায় 200-র মতো ধর্ষণ হয়েছে, পার ডে 2 জন, মানে পত্রিকায় এসেছে। সব ধর্ষণের খবর তো পত্রিকায় আসে না। তো যার কারণে এই প্রায় 14 জন শিশু ধর্ষণের পর হত্যা করা হয়েছে। হামে মৃত্যুবরণ করেছে প্রায় 650, এবং এর ভিতরে 12 কেজি গ্যাসের দাম 1250 টাকা থেকে 1940 টাকা হয়েছে। বিদ্যুতের দাম প্রায় 17% বৃদ্ধি করা হয়েছে। এরপরে প্রায় প্রতি লিটার অকটেন 122 টাকা থেকে 145 টাকা, ডিজেল 102 টাকা থেকে 115 টাকা,
পেট্রোল 118 থেকে 140 টাকা, কেরোসিন 114 থেকে 135 টাকা করেছে। আমি মনে করি যে এগুলা জনগণের জন্য একটা দুর্ভোগ সৃষ্টি করেছে। এরা বলেছিল যে আগামী 2 বছরে বিদ্যুতের দাম বাড়ানো হবে না, সরকার অঙ্গীকার করেছিল, কিন্তু সেই অঙ্গীকার তারা রাখতে পারে নাই। তো 2 মাসে 2বার তারা জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে। আইন শৃঙ্খলার চরম অবনতি। সর্বোপরি আমার মূল্যায়ন হচ্ছে এই সরকারকে আরও বাস্তববাদী এবং তাদেরকে প্রতিহিংসার জায়গাটাকে কমিয়ে তাদেরকে গণতান্ত্রিক পথে হাঁটতে হবে, এবং যেভাবে আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সবাই সম্মিলিতভাবে করেছি, দেশ পরিচালনার ক্ষেত্রেও তাদেরকে এগুলো মাথায় রাখতে হবে। ভাই, আপনি যেমনটি বলছিলেন সরকারের 100তম দিনের ভেতরে দেশে খুন, ধর্ষণ, চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই, অপহরণ সহ বিভিন্ন অপরাধ উদ্বেগজনক হারে ঘটেছে বলে দাবি করেছে টিআইবি। আপনিও একটি পরিসংখ্যান দিয়েছেন। এই সময়ের ভেতরে দেশে 605টি খুনের ঘটনা ঘটেছে বলে টিআইবি বলছে। অপরাধ নিয়ন্ত্রণে সরকারি দলকে চাপে রাখার বিপরীতে বিরোধী দল কি সর্বক্ষেত্রে কম্প্রোমাইজ করছে বলে একটি অভিযোগ আছে। আপনার বক্তব্য কি এ ব্যাপারে? ধন্যবাদ। আসলে বাংলাদেশের বিরোধী দল হিসাবে এরকম হওয়ার কথা যে যেমনটা আওয়ামী লীগ বিএনপির সাথে করত, যেমন সংসদে না যাওয়া, ওয়াক আউট করা, সংসদ একবারে শতভাগ বর্জন করা, এটাই মনে হয় যেন এটা বিরোধী দলের কালচার হিসাবে আমরা মেনে নিয়েছি। সেই জায়গাটা থেকে এই 11 দলীয় জোট বা জামাত নেতৃত্বাধীন যে জোট বিরোধী দলের জায়গায় আছেন, তারা এই কালচারটা করে নাই। তারা সরকারকে সহযোগিতা করতে চায় ভালো কাজের জন্য, দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে, দেশের কল্যাণের জন্য। তো এটাকে যদি কেউ দুর্বলতা মনে করে, আমি মনে করি সঠিক নয়। তবে আমি নিজেই বলেছি যে 1084টার মতো হত্যাকাণ্ড ঘটেছে, যেটা টিআইবি বলেছে 605টির কথা বলেছে। আমি মনে করি যে আমাদের নতুন সংস্কৃতির সাথে আমাদেরকে তাল মিলাতে হবে। আমরা যেটাকে বাস্তব, যেটা ভালো, আমরা সরকারের ভালো কাজের আমরা ধন্যবাদ জানাবো। এখনে আমাদের প্রধানমন্ত্রী তিনি হেঁটে সচিবালয় থেকে ওসমানী উদ্যানে হেঁটে গেলেন, এইটার চেয়ে বড় বিষয় হচ্ছে যে আমাদের যানজট নিরসন আমরা কতটুকু করতে পেরেছি। আমি তো সরকারকে ধন্যবাদ দিতে চাই একটা বিষয়ে, যে তারা এআই এর যে প্রযুক্তি আজকে যে বাংলাদেশে যে করেছে, এটা এই সরকারের শুধু নয়, এটা অন্তর্বর্তীকালীন সরকার কাজ করেছেন। ডক্টর ইউনূসকে এটার ধন্যবাদ দিতে হবে। তো এই যে একটা ভালো কাজ রাষ্ট্রের জন্য, এটার জন্য আমি তাকে ধন্যবাদ দেব, যেটাকে ধারাবাহিকভাবে কাজ চলছে বা কাজ হয়েছে। তো সরকারের ভালো কাজগুলোকে আমরা ধন্যবাদ জানাতে চাই। আমরা শুধুমাত্র বিরোধিতার খাতিরে বিরোধিতা আমরা করতে চাই না। আমরা মনে করি যে বিরোধী দল তার সঠিক জায়গায় সঠিক কাজ করছে, এবং জনগণের কাছে আমরা তো এই সরকারের যে প্রধান যেই জায়গাটা আমরা বলছি যে সরকার তারা জনগণের সাথে যেই গণভোটের হাতে ভোট দেওয়ার জন্য বলেছে, কিন্তু তারা রেজাল্ট তারা বাস্তবায়ন করে নাই। তারা সংবিধান সংস্কার পরিষদের তারা শপথ নেয় নাই। তারা জনগণের যেই ম্যান্ডেট নিয়ে জনগণের সাথে ধোঁকাবাজি করেছে, তারা জনগণের সাথে প্রতারণা করেছে। আমরা তো এই কথাগুলো বলছি এবং আমরা জনগণের কাছে যাচ্ছি। আপনি দেখেন, যেদিন সরকার যেদিনে শপথ নিয়েছে সেদিন আমাদের প্রতিবাদ সমাবেশ ছিল। আমরা বাইতুল মোকাররমে প্রতিবাদ সমাবেশ করেছি যে সরকার তার যে ওয়াদা বরখেলাপ করেছে। তা আমরা তো আমাদের গঠনমূলক বিরোধী দল হিসাবে আমরা ভূমিকা রাখতে চাই। আমরা তথাকথিত এই মান্দাতার আমলে যেভাবে সংসদ বর্জনের যে ইতিহাস, সেদিকে আমরা যেতে চাই না যতক্ষণ পর্যন্ত আমাদের ওই পথে যাওয়ার মতো পরিবেশ সৃষ্টি না হবে। ভাই, আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সম্ভাবনা কতটুকু, এবং শেখ হাসিনার দেশে ফেরার যে ঘোষণা, সেটা কতটা বাস্তবসম্মত মনে হয় আপনার? বাংলাদেশে আওয়ামী লীগ দীর্ঘ 17 বছর ক্ষমতায় থাকাকালে গুম, খুন, অপহরণ, আয়নাঘর থেকে শুরু করে নির্যাতন, নিপীড়নের একটা মহাযজ্ঞ করেছিল, এবং যার কারণে আপনি জানেন যে 5ই আগস্ট 2024 সালে গণ অভ্যুত্থান হয়েছে। এই জুলাই গণ অভ্যুত্থানে প্রায় 1400 নারী, শিশু থেকে শুরু করে আন্দোলনকারীরা, এবং শুধু আন্দোলনকারী না, বাসার ভিতরে ছোট 3 বছরের শিশুটি পর্যন্ত তারা হত্যা করেছে। তারা হেলিকপ্টারে করে, তারপরে তারা গুলি করে, তারপরে মানুষ মেরেছে। পুলিশ মানুষকে হত্যা করেছে, বুকে গুলি করেছে, আবু সাইদকে বুকে গুলি করেছে। তো এই যে 1400 মানুষকে হত্যা করার পরেও আওয়ামী লীগ এতটুকু তাদের ভিতরে অপরাধবোধ তাদের ভিতরে জাগ্রত হয়নি, তারা এতটুকু লজ্জিত না।
তারা জাতির কাছে ক্ষমা চায়নি, সেই আওয়ামী লীগ আজকে বাংলাদেশে আবার ক্ষমতায় আসাটা, এটা আমি মনে করি এই ব্যাপারে আমাদের বিএনপি, জামাত থেকে শুরু করে লেবার পার্টি, আমরা সবাই এই জায়গাতে আমরা ঐক্যমত্য। তবে কিছু কর্মকাণ্ড আমাদের খুব ব্যথিত করেছে, যে নির্বাচনের পরে আমরা দেখলাম যে বিএনপির বন্ধুরা তারা চাবি দিয়ে আওয়ামী লীগের অফিস উদ্বোধন করেছে। বিভিন্ন জায়গাতে আওয়ামী লীগ তাদের অফিস বিভিন্ন জায়গাতে খোলার একটা মহড়া আমরা লক্ষ্য করেছিলাম। এটা আমরা বিএনপির কাছ থেকে আমরা আশা করি না। আওয়ামী লীগকে তাদের রাজনৈতিক দলগুলোতে নেওয়ার জন্য আমরা দেখেছি যে সর্বশেষ এনসিপিও তারাও আওয়ামী লীগকে নেওয়ার জন্য তারাও অফার করেছে যে আওয়ামী লীগের লোকজনও রাজনীতি করতে পারবে। তো আওয়ামী লীগের রাজনীতি যদি আওয়ামী লীগ করতে পারে, তাহলে আওয়ামী লীগই করুক, তারা আপনার দলে কেন যাবে? আমি এই জায়গাটায় সম্পূর্ণ বিপরীত। আমার বক্তব্য হচ্ছে যে যারা ফ্যাসিবাদী শক্তি, তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। তারা আজকে আপনি তাদেরকে নিষিদ্ধ করে যদি তাদের নেতা কর্মীদেরকে যদি ভাগ বটোয়ারা করে নিয়ে যেতে চান, এটা আমি মনে করি এটা সম্ভব, এটা খুবই মানে অযৌক্তিক এবং এটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা। স্থানীয় সরকার নির্বাচনের আওয়ামী লীগের যারা আছেন তারা ব্যক্তি হিসেবে অংশ নিতে পারবে বলে একজন মন্ত্রী জানিয়েছে। তো আপনার আলোচনা প্রসঙ্গে আমি মনে করি যে এটা মন্ত্রী, এটা আওয়ামী লীগকে পুনর্বাসনের একটা নতুন একটা উদ্যোগ। কারণ অনেকে বলবে যে আমার এখানে দল কাজ করবে না, দলের কমিটি কাজ করবে না, আমি দলের প্রধান হিসাবে বা আমি থানা সভাপতি সেক্রেটারি হিসাবে আমি প্রার্থী না, আমি সাধারণ মোস্তাফিজুর রহমান বা আমি আমার ব্যক্তি নামে আমি উপজেলায় প্রার্থী হব বা ইউনিয়ন পরিষদে প্রার্থী হব। কিন্তু সে যদি নির্বাচিত হয়, অনেক সবাই তো একরকম না, অনেকে আছে, কিন্তু সে তো একটা দলের মানসিকতার, সে যদি ওইখানে প্রার্থী হওয়ার সুযোগ পায়, আমি মনে করি যে এটা বিএনপি হয়তো তার যে প্রতিপক্ষ শক্তি জামাত বা জামাত জোটকে তাদেরকে এটা মোকাবেলা করার অপচেষ্টা হিসাবে তারা এই দিকে বোধহয় মুভ করছে। এটা বিএনপির জন্য একটা বুমেরাং হবে ভবিষ্যতে। বিএনপির জন্য এটা একটা বড় ধরনের একটা, আমি আজকে আপনার এখানে আসার আগে আমি অনলাইনে একটি ভার্চুয়াল একটা সভা দেখতেছিলাম আওয়ামী লীগের, যেটা আজকে এই মনে হয় জানি কত, এটা অনেক দিন পরে তারা করতেছে। আস্তে আস্তে কিন্তু তারাও চেষ্টা করতেছে এখানে তারা প্রভাব বিস্তারের জন্য। আওয়ামী লীগ যদি এখানে আসতে পারে কখনো, আমার মনে হয় আসবে না, কিন্তু যদি আসতে পারে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বিএনপি। কারণ আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে যেই জায়গাগুলোতে আওয়ামী লীগের কর্তৃত্ব ছিল, দখলদারিত্ব ছিল, যেই জায়গাগুলো থেকে চাঁদাবাজি করতো এই আওয়ামী লীগের লোকজন, সেই জায়গাগুলো থেকে এখন বিএনপির লোকজনই তুলে ওই জায়গাতে কিন্তু তারাই এসে কিন্তু তাদেরকেই করবে। যার কারণে এই আওয়ামী লীগ ফিরে আসলে অন্য শক্তি যতটুকু ক্ষতিগ্রস্ত না হবে, তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বিএনপি। এটা তাদেরকে মাথায় রাখতে হবে। ভাইয়া, শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকে ইঙ্গিত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেয়া বক্তব্যকে আমলে না নেয়ার কথা বলছে সরকার। বিধানসভা নির্বাচনে পরাজিত মুখ্যমন্ত্রীর এই বক্তব্য রাজনৈতিকভাবে কতটা গুরুত্ব বহন করে আসলে? এটা তো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ যে মমতা ব্যানার্জি যখন উনি ক্ষমতায় ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি তো রাষ্ট্রের একটা অংশীদার হিসেবে অনেক কিছুই জানতেন। তো আমরা বারবার বলেছি যে ওসমান হাদির হত্যার সাথে জড়িত, ভারতীয় গোয়েন্দা সংস্থা জড়িত, এবং তাদেরকে আবার সেভ করার জন্য তাদেরকে আবার দেশ থেকে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। আজকে তার বক্তব্যের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে আমরা যে অভিযোগ করেছি ওসমান হাদি হত্যার পিছনে যে যাদেরকে আমরা দোষারোপ করেছি, এটা প্রমাণিত হয়েছে। এটা সরকার যদি বলে যে এটা আমলে নেওয়া যাবে না, এটা সরকার কি বললো আর কি বললো না, আজকে পর্যন্ত তো এটার বিচারের কোনো আমরা ওইভাবে কোনো কিছু দেখছি না, বরং দোষারোপের কথা দেখছি। এ বলে ওরা, ওরা বলে এরা। মূলত এটার একটা সুনির্দিষ্ট ওসমান হাদি হত্যার বিচার আমরা চাই। এটা কাউকে কে জড়িত, এটা আমরা কোনো ব্যক্তির নাম আপনি তদন্তের আগেই যদি বলে দেন যে অমুক করেছে তমুক করেছে, তাহলে আর তদন্তের কি দরকার? সেটা তো সেই ফ্যাসিবাদী কায়দায় যে কোনো জিনিস হলেই বলে দিত বিএনপি জামাত করেছে, বিএনপি জামাত করেছে। তো এভাবে আমরা চাই না, আমরা চাই যে শরীফ ওসমান হাদির হত্যার বিচার চাই। আর শরীফ ওসমান হাদি যে সমস্ত বক্তব্যগুলো সাহসিকতার সাথে এই ভারতের বিরুদ্ধে, এই আওয়ামী লীগের বিরুদ্ধে এবং আমাদের রাজনীতি নিয়ে যেই কথাগুলো বলেছেন, এই কথাগুলোকে আমাদের মাথায় রেখে কাজ করতে হবে। আমি মনে করি যে আজকে আমরা যারা ইনসাফের কথা বলি, ইনসাফের কথা বলা সহজ। আমি যদি বলি যে আমি ইনসাফ ভিত্তিক সমাজ চাই, সর্বপ্রথম আমার নিজের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা রাখতে হবে। আজকে আমাদের ভিতরে আমাদের জুলাইয়ের অনেক বন্ধুরা
তারা ইনসাফের কথা বলে। আজকে শরীফ ওসমান হাদিকে অনেকে ওন করে। শরীফ ওসমান হাদির সাথে অনেকের সাথে ভালো কোনো সম্পর্ক ছিল না, কিন্তু আজকে সে মনে হয় যেন ওসমান হাদির জন্য জীবন দিয়ে দেবে। আজকে শরীফ ওসমান হাদি আলাদা একটা প্ল্যাটফর্ম যাদের কারণে করেছিল, তাদের অনেকেই দেখতেছি আজকে তার উত্তরসূরি হিসেবে ভূমিকা পালন করছে। আমি মনে করি এগুলো হচ্ছে যাইয়া ডবল স্ট্যান্ডার্ড। শরীফ ওসমান হাদিকে রাজনৈতিকভাবে অনেকেই স্পেস দেন নাই, অনেকে স্পেস দেন নাই বলেই শরীফ ওসমান হাদিকে আলাদা ইনকিলাব মঞ্চ করে তারপর কাজ করতে হয়েছে। তার সঠিক জায়গা তাকে নিজেকে তৈরি করতে হয়েছে। আমার সাথে সর্বশেষ ওসমান হাদির সাথে দেখা হয়েছিল শাহবাগের একটা প্রোগ্রামে। আমি 21শে ফেব্রুয়ারি আমরা লেবার পার্টির পক্ষ থেকে, ছাত্র মিশন লেবার পার্টি, আমরা গিয়েছিলাম শহীদ বরকতের কবরে ফুল দেওয়ার জন্য, দোয়ার জন্য। আমি দেখি যে এর ভিতরে ওসমান হাদি হাজির। ওসমান হাদির সাথে আমাদের সাথে ভালো সম্পর্ক ছিল। তিনি লালন করতেন, তিনি যা বলতেন তিনি তা করতেন। আমি মনে করেন ইনসাফের কথা বলবো, সেই সাথে আমি নিজেকে ইনসাফের উপযোগী করে তুলব। আমি ইনসাফ ভিত্তিক সমাজ করতে চাইবো, কিন্তু আমার বিরুদ্ধে দুর্নীতির বড় পাহাড় থাকবে। আমি যে কোনো মূল্যে টাকা ইনকামের আমি রাস্তায় দৌড়াবো, তাহলে হবে না। আজকে আমাদের জুলাই আন্দোলনকে কার্যকর করতে হলে জুলাইয়ের চেতনা হচ্ছে বৈষম্যহীন একটি বাংলাদেশ, প্রতিহিংসা মুক্ত বাংলাদেশ এবং হানাহানি বিভাজন মুক্ত একটা বাংলাদেশ আমরা চাই। ৭১ এবং ২৪ এর ভিতর তেমন কোনো পার্থক্য নাই। ২৪ও হয়েছে বৈষম্যের বিরুদ্ধে, ৭১ও হয়েছে বৈষম্যের বিরুদ্ধে। এই বৈষম্যহীন একটা বাংলাদেশ যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, তাহলে আমাদের মহান মুক্তিযুদ্ধ যেমন আমাদের কার্যকরী হবে, আমাদের চেতনা এই ২৪ও আমাদের সেই তেমনিভাবে আমরা ২৪কেও আমরা সমুন্নত করতে পারবো। ভাইয়া কিছুক্ষণ আগে ইসলামী ব্যাংক নিয়ে বলছিলেন, তো বিরোধী দলীয় মতাদর্শের অনেকের অভিযোগ যে ইসলামী ব্যাংক পরিকল্পিত কেলেঙ্কারির ছক বাস্তবায়ন করা হয়েছে ইসলামী ব্যাংকে। আপনার কি মনে হয়? এটা তো দিবালোকের মতো সত্য যে ইসলামী ব্যাংকে একটা পরিকল্পিত একটা ছক বাস্তবায়ন করা হয়েছে। যেই ইসলামী ব্যাংক থেকে কোটি কোটি টাকা, শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা যারা পাচার করেছে, মানে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে লোপাট করেছে, সেই এসালমের কাছেই আবার ইসলামী ব্যাংক। আপনি দেখেছেন প্রায় ৯,০০০-এর মতো কর্মকর্তা কর্মচারী, একটা উপজেলা থেকে ৫,০০০ কর্মকর্তা কর্মচারীকে নিয়োগ দেওয়া হয়েছে, যাদের শিক্ষাগত যোগ্যতা ছিল না। ভুয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট বানিয়ে কম্পিউটারে তারপর তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। সেইগুলো যখন যাচাই বাছাইয়ে যখন এই করা হয়েছে, তাদেরকে বাদ দেওয়া হয়েছে। সংসদের ভিতরে বুক ফুলিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তাদেরকে আবার চাকরি দেওয়া হবে। তার মানে তিনি কারো দ্বারা পরিচালিত, তার পিছনে কেউ না কেউ আছেন, এবং তিনি কেউ মানে তার নাম বলতে বাধা নেই, এস আলম গ্রুপ। এবং এই এস আলমের গাড়িতে করেই তিনি কিন্তু সম্বর্ধনা নিতে গিয়েছিলেন দেশে ফিরে। তো আমরা মনে করি যে এই যারা আওয়ামী লীগের সময় এই ব্যাংক ডাকাত, দস্যুতা করেছে, অর্থ পাচার করেছে, তারা আজকে এই সরকারের ঘাড়ের উপরে চেপে আছে, এবং তাদের মাধ্যমেই এই ইসলামী ব্যাংককে তারা আবার সেই লুণ্ঠন করার জন্য, তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য, যেটা ৫ তারিখের পরে পারে নাই, ৫ তারিখের পরে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই কাজটা বাকি ছিল। এই সরকার আসার পরে আবার সেই কাজ শুরু হয়েছে, যা ফ্যাসিবাদের সময় ছিল। এই জন্য মাঝে মাঝে মনে হয় যে ফ্যাসিবাদী দুঃশাসন এবং বর্তমান শাসনের সাথে মনে হয় অনেক কিছু মিলে যাচ্ছে। আমরা যেটা চাইনি, এটা বিএনপির কাছ থেকে আমরা প্রত্যাশা করিনি। আমরা তারেক রহমান সাহেবের, প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন এটা যে আজকে যদি বেগম খালেদা জিয়া থাকতেন, প্রশ্নই আসে না তিনি আজকে এভাবে দেশ এভাবে চালাতেন না। তিনি ইসলামী ব্যাংকের প্রশ্নে এভাবে সিদ্ধান্ত নিতেন না, কারণ বেগম খালেদা জিয়াকে দীর্ঘ ১৬ বছর বিভিন্ন কর্মকাণ্ডে তার খুব কাছাকাছি থাকার, তার কি বলে স্নেহাস্পদ হিসাবে অনেক কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ হয়েছে, একা একই কথা বলার সুযোগ হয়েছে। আমার বিশ্বাস আজকে তিনি কারো প্রভাবে প্রভাবিত হয়েছেন, এবং তিনি এই এস আলমের যে পৃষ্ঠপোষক সালাউদ্দিন আহমেদ, এই সরকার যদি ব্যর্থ হয়, এই সরকার যতটুকু প্রশ্নের সম্মুখীন হচ্ছে, এর কিন্তু বদনামের ভাগে কিন্তু তারেক রহমানকে হতে হয়, কারণ তারেক রহমান রাষ্ট্রের প্রধান। কিন্তু এই কাজগুলো করে সরকারকে বিব্রত করার জন্য যেই কাজ করতেছেন, এটা কিন্তু সালাউদ্দিন আহমেদ। ভাইয়া, ৬ নবজাতকের মৃত্যুর অভিযোগে আদ্দিন হাসপাতালের নিবন্ধন বাতিল করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এই বিষয়টি কিভাবে দেখছেন? আমরা লক্ষ্য করেছি যে আদ্দিন হাসপাতালে ৬টি নবজাতক মৃত্যু হয়েছে। এটা অত্যন্ত হৃদয় বিদারক এবং খুবই অনাকাঙ্ক্ষিত একটা বিষয়। আমি মনে করি যে এই বিষয়টা তদন্ত
এবং এই তদন্তের জন্য যারা এর সাথে গাফেলতির সাথে যদি জড়িত যারা, তাদেরকে শাস্তির আওতায় আনা যেত, জরিমানা করা যেত। কিন্তু একটা হাসপাতালের লাইসেন্স বাতিল করাটা এটা একটা সমস্যার সমাধান বলে আমি মনে করি না। মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলাটা সমাধান নয়। মাথা ব্যথার ঔষধ বা রেমিডি এখানে প্রয়োগ করা উচিত। আমি মনে করি যে আজকে আদ্দিন হাসপাতাল এটা একটা বিশাল একটা প্রতিষ্ঠান, একটা বড় একটা ইনস্টিটিউশন বাংলাদেশের জন্য, এবং এত স্বল্প মূল্যে মানব সেবার জায়গাটা, মানুষের সেবার পাওয়ার। আপনি দেখেন আজকে বাংলাদেশে অনেক হাসপাতাল আছে, আপনি স্কয়ার, আপনি এভার কেয়ার, ইউনাইটেড হাসপাতাল, আরও যে বড় বড় যে হাসপাতালগুলো আছে, এগুলো মানুষের গলা কাটে। এখানে সাধারণ মানুষের যাওয়ার কোনো সুযোগ নেই। এখানে গরিব, মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষগুলো সেখানে নাম নেওয়ারও সুযোগ নেই। আপনি মনে করেন 2500 টাকা, 3000 টাকা একজন ডাক্তারের ভিজিট এই হাসপাতালগুলোতে, আর আপনি 300 টাকাতে, 200 টাকাতে আপনি এই আদ্দিন হাসপাতালেতে সাধারণ মানুষ, গরিব মানুষগুলো সুযোগ পাচ্ছে। ঢাকা শহরের বিভিন্ন এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত 400 টাকায়, 300 টাকায় অ্যাম্বুলেন্স সার্ভিস এই আদ্দিন হাসপাতাল দিচ্ছে। যার কারণে এটা টার্গেট হিসাবে এই আদ্দিন হাসপাতাল হয়তো কারো দৃষ্টিতে পড়েছে। সেই তারা আজকে তাদের যে ক্ষোভ, তাদের বিক্ষোভ, তাদের যে টার্গেট, এই টার্গেটে পরিণত হয়েছে আজকে আদ্দিন হাসপাতাল। আমি মনে করি যে সরকার সে সমস্ত, তিনি যেমন উচ্চবিত্তের স্বার্থ দেখবেন, তিনি নিম্নবিত্ত সর্বহারা সাধারণ মানুষের স্বার্থ দেখবেন। মানবিক কারণে এই আদ্দিন হাসপাতাল শুধু একটা ব্রাঞ্চ না। আপনি জানেন যে এই যে জুরাইনে বিশাল একটা পরিসরে হাসপাতাল আছে, এরপরে এটার ইয়াতে কেরানীগঞ্জে এর ব্রাঞ্চ আছে, এটার যশোরে সম্ভবত কার্যক্রম আছে। লক্ষ লক্ষ মানুষ এটার সেবা পাচ্ছে, এবং এর সাথে জড়িত আছে অসংখ্য কর্মকর্তা, কর্মচারী, শত শত গাড়ি ড্রাইভার, বিভিন্নভাবে সেখানে আয়া বুয়া থেকে শুরু করে বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী বিভিন্নভাবে জড়িত আছে। শুধুমাত্র এই একটা অপরাধের জন্য আমি তো দেখেছি যে এবার কেয়ার হাসপাতালেও তো এভাবে মৃত্যুর ঘটনা ঘটেছে, চিকিৎসায় অপমৃত্যুর ঘটনা ঘটেছে। আপনি ইউনাইটেডে এরকম ঘটনা ঘটেছে, স্কয়ারে এরকম ঘটনা ঘটছে, সমরিতাতে ঘটেছে। আপনি সে হাসপাতাল কি বন্ধ করেছেন? আপনি কেন আদ্দিন হাসপাতাল বন্ধ করবেন? আদ্দিন হাসপাতাল একটা ইসলামাইজেড একটা প্রতিষ্ঠান, ইসলাম ফোবিয়া কাজ করছে সর্বত্র। যেমন ইসলামী ব্যাংকে ইসলাম ফোবিয়া কাজ করছে, ঠিক একইভাবে আদ্দিনেও একই কাজ হচ্ছে। আমি মনে করি যারা এই কাজগুলো করতেছেন, সরকারের উচিত তাদেরকে তাদের দৃষ্টিভঙ্গি একটু ভিন্ন করে সাধারণ মানুষের উপকারের জায়গাটা, সাধারণ মানুষের সেবার জায়গাটা আরও কিভাবে বৃদ্ধি করা যায়, এদেরকে কিভাবে আরও সহযোগিতা করা যায়, তা কিভাবে এই যে মৃত্যুর ঘটনার থেকে আমাদের আরও কিভাবে ওই যে কি বলে এনআইসিইউ যেগুলা বাচ্চা প্রসবের পরে যেখানে রাখা হয়, ওই জায়গাগুলোকে আরও কিভাবে আরও উন্নত করা যায়, এই পরামর্শগুলো দেওয়া এবং তাদেরকে তদারকির ভিতরে রাখা, তাদেরকে জবাবদিহিতার ভিতরে নিয়ে আসা, জরিমানা করা, জেল দেন। আপনি এখানে যে ডাক্তার বা যেখানে কর্তব্যরত যারা ছিল তাদের যদি শাস্তি দেন, কিন্তু আপনি হাসপাতাল তো বন্ধ করতে পারেন না। কিন্তু আমি মনে করি যে এটা পরিমাণে আপনি অনেক বেশি শাস্তি হয়ে গিয়েছে। সরকারের উচিত হবে এটা বিবেচনায় নেওয়া। ভাইয়া, বড় দলের পাশাপাশি বাংলাদেশে অনেক নতুন ধারার দল রাজনীতি করছে। তো নতুন ধারার দলগুলো কি আসলে জনগণের দৃষ্টি আকর্ষণ করতে পারছে? আপনার কি মনে হয়? দেখুন, বাংলাদেশে সবসময় একটা জায়গাতে আমাদের তাকাতে হবে যে ক্ষমতায় যাওয়ার জন্য একটা ধারা, আর একটা হচ্ছে যে ক্ষমতার থেকে দূরে থেকে দলকে শক্তিশালী করে তারপরে ক্ষমতায় যাওয়া। আমরা দেখেছি যে দল যেটাই প্রতিষ্ঠা হয়েছে নতুন বা ইদানিংকালে বিগত 2-3 বছরে যেই সমস্ত রাজনৈতিক দল হয়েছে, কিন্তু নির্বাচন আসার সময় তারা কারো না কারোর সাথে কিন্তু এই জোটে গিয়েছে, আর জোটে গিয়ে তারা ভোটের মাঠে গিয়ে খুব ভালো করতে পারছে, তাও বলা যাবে না। না ভোটে ভালো করতে পারছে, না দলে ভালো করতে পারছে। তো এই জন্য আমার মনে হয় আদর্শ বেসিস যদি রাজনৈতিক দল না হয়, শুধুমাত্র ইস্যু কেন্দ্রিক বা একটা যে কোনো একটা প্রেক্ষাপটের ইয়াতে একটা দল সৃষ্টি হলে, এটা খুব একটা ভালো করার কোনো ইতিহাস বাংলাদেশে নেই। আমাদের মনে আছে যে আপনি জানেন যে একসময় ফ্রিডম পার্টি 75-এর বিপ্লবের পরবর্তীতে কর্নেল ফারুক রশিদ থেকে শুরু করে সেই দল কিন্তু আজকে খুবই নাজুক অবস্থায় আজকে নাই বললে চলে। আপনি মুসলিম লীগের মতো দল বাংলাদেশে আজকে হারিয়ে গিয়েছে।
ঠিক একইভাবে নিজাম ইসলাম পার্টি 1971 সালে জামাত ইসলামীর চেয়ে অনেক বড় রাজনৈতিক দল ছিল, পিডিপি ছিল, আজকে নেই। তো যার কারণে যারাই প্রতিশ্রুতি এবং জনশক্তি, কথা, কাজ এবং উদ্দেশ্য লক্ষ্য সামনে রেখে জনগণকে সম্পৃক্ত করতে না পারলে রাজনীতিতে ভালো করা খুবই কঠিন। ভাইয়া, আপনার রাজনৈতিক জীবনের খুব ভয়ানক সংকটময় সময় কোনটা অতিক্রম করেছেন, যেটা আপনাকে এখনো নাড়া দেয়? আমি মনে করি যে আমাদের সবচাইতে সংকটময় মুহূর্ত আমি বর্তমানে মনে করি। কারণ হচ্ছে যে দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিবাদ মুক্ত হয়েছি, কিন্তু কাঙ্ক্ষিত পরিবর্তন পাইনি। আমরা যখন আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করতাম তখন আমরা ভাবতাম যে আমাদের এই অন্ধকার একদিন আলোর মুখ দেখবে, একদিন ভোর হবে, কিন্তু সেই নতুন সূর্যোদয় তো হয়নি। আমরা এখনো সেই অন্ধকারের ভিতরেই আছি। এখনো আমাদেরকে আতঙ্কের ভিতরে থাকতে হয় যে সরকারের এই যে অপকর্মের বিরুদ্ধে, সরকারের বিভিন্ন যেই অপতৎপরতার যে নিয়ে যে আমরা কথা বলি, আবার সরকার কবে নাগাদ আমাদেরকে আবার জেলখানায় আমাদের যেতে হয়। তবে আমরা এগুলো তো ভয় পাই না। আমার উপরে তো সেই 2012 সালে যখন আওয়ামী সন্ত্রাসীরা হামলা করেছে এবং আমি তো বেঁচে থাকার কথা ছিল না, আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ কৃপায় বেঁচে আছি। এবং সেদিন মনে আছে যে রাত প্রায় 2:30টার সময় বেগম খালেদা জিয়া ফোন করেছিলেন এবং তিনি আসতেন রাতে, যদি আমার আল্লাহ না করুক যদি আরও খারাপ অবস্থা, যখন জানলেন যে না আমি কিছুটা সুস্থ আছি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকাল 7:30টার সময় আমার হাসপাতালে দেখতে এসেছেন। তো আমি মনে করি যে আমি শারীরিকভাবে তৎকালীন সময়ে নাজুক অবস্থায় থাকলেও মানসিকভাবে বর্তমান সময়ে খারাপ অবস্থায়। মানুষের মুক্তি হলো না। যেই আশায় আমরা বুক বেঁধেছিলাম যে একটা সুন্দর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সবাই ঐক্যবদ্ধভাবে আমরা একটা সরকার গঠন করব এবং সেই সরকারের মাধ্যমে দেশের মানুষের সেবা করার সুযোগ পাব, সেই সুযোগ আমাদের হয়নি। আমাদের এখনও সেই আন্দোলন করা লাগছে, এখনও সেই সরকারের বিরুদ্ধে সমালোচনা করা লাগছে, এখনও সেই ফ্যাসিবাদের যে তাদের তাড়ানো, তারা যে এখনও উকিঝুঁকি দিচ্ছে, এটা আমাদেরকে খুবই ভাবিয়ে তুলছে। স্বপ্নময় যে সুন্দর বাংলাদেশের প্রত্যাশা আপনি করছিলেন বা করে যাচ্ছেন নিরন্তর, আপনার সেই প্রত্যাশা যেন পূরণ হয়, আমাদের সেই শুভকামনা থাকবে। এবং এশিয়া পোস্টকে দীর্ঘ সময় দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এশিয়া পোস্টের আলাপনে আমাদের সঙ্গে এতক্ষণ কথা বলছিলেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান। দেখা হবে নতুন সময়ে নতুন অতিথিকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এশিয়া পোস্টের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।